থেকে আপনার এই ধরনের লোকাল বডি নির্বাচন করতে হলে যে যা প্রয়োজন সেটা হচ্ছে লোকাল বডির স্ট্রাকচারটাকে প্রথমে চেঞ্জ করা। কারণ এখানে আমরা দলীয় প্রতীক দেখছি, মানে কি দলীয় প্রতীক মানে একজন মানুষ চেয়ারম্যান, এবং চেয়ারম্যান দলীয় প্রতীক হবেন, বাকি কেউ হবেন না। সেখানে স্ট্রাকচার, যে স্ট্রাকচারে দলীয়ভাবে হয় সেই স্ট্রাকচার কিন্তু নেই আমাদের দেশে। আমরা বিশ্বের তুলনা করি কিন্তু ওইসব জায়গায় এই স্ট্রাকচারের নির্বাচন হয় না, কাজেই এটা স্ট্রাকচারের পরিবর্তন হয়নি। দ্বিতীয় জিনিস হলো যে আমাদের দেশের দলীয় পরিষদের যে নির্বাচনটা হচ্ছে বর্তমানে, যে হঠাৎ করে আপনার পৌরসভা তারপর ইউনিয়ন কাউন্সিল, জিনিসটা কিন্তু কারোর সাথে কোনো আলাপ আলোচনা করা না করার কারণে অনেকগুলো সমস্যা থেকে আমরা উত্তরাতে পারিনি। নাম্বার ওয়ান হচ্ছে যে ইউনিয়ন কাউন্সিল ইলেকশন হলো 4,500 ইউনিয়নের উপরে, এবং এটা আমার যতদূর মনে পড়ে আমাদের সময় প্রায় আমরা 10 কি 8 কি 9 ভাগে করেছিলাম। তখন কিন্তু দলীয় পরিচয় ছিল না। এখন অন্য কিছু বাদই দিলাম, সবচেয়ে বড় সমস্যা যেটা হবে, হয়তো ইলেকশন কমিশন কোনো কিছু মনে করছে না, কারণ এই নির্বাচন নিয়ে তারাও খুব একটা চিন্তিত তেমন মনে হয় না। আপনার যেটা হবে সেটা হবে যে এই যে 738টি 22শে মার্চ রেজাল্ট ঘোষিত হবে, তারপরে নির্বাচনগুলো কি হবে, মানে দলীয় প্রতীকে নির্বাচনের একটা রেজাল্ট ঘোষিত হবে। সেই রেজাল্টে দেখা যাবে যে কোনো একটি দল, বিশেষ করে সরকারি দলের কিছু একটা সব সময় সুবিধা থাকে, সেই সরকারি দল যদি একচেটিয়াভাবে নির্বাচনে জয়ী হয়ে আসে, এর মধ্যে অলরেডি 25টা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এক ডিস্ট্রিক্টের 19টা, মানে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে এর আগে বোধহয় ইতিহাসে এটা নাই। হ্যাঁ, উনি তো অনেকদিন থেকে এলজিআরি মিনিস্ট্রিতে সেক্রেটারি ছিলেন, উনিও হয়তো নলেজে আছে কিনা আমার নলেজে নেই। এই অবস্থাতে আপনি ফলাফল যেমন ঘোষণা করবেন ফার্স্ট ফেজের, বাকি ফেজগুলো কিন্তু অটোমেটিক্যালি দারুণভাবে প্রভাবিত হবে। তাই হয়। কাজে এই যে আপনি দলীয়ভাবে করা শুরু করলেন, কিন্তু এটার রেমিফিকেশনটা কি হবে সেটা নিয়ে কেউ কিন্তু চিন্তা করেন। ভারতের উদাহরণ আমরা সবসময় দেই। ভারতে কিন্তু এইভাবে নির্বাচন হয়, কিন্তু ফলাফল একদিনে ঘোষণা করা হয়, অল লেভেল অফ ইলেকশন, যেখানেই ফেজ ইলেকশন হয় একদিনে ঘোষণা করা হয়। আগে আমাদের এখানে দলীয়ভাবে নির্বাচিত হতো না, কাজে সেটা খুব এরকম প্রভাব বিস্তার করতো না, এখন যেভাবে করবে। আর ইলেকশন শুরু হওয়ার আগেই যে নমুনা দেখা যাচ্ছে, তাতে এই ইলেকশন যে বিগত কয়েকটি ইলেকশন থেকে ভালো হবে এমন আমার কাছে মনে হয় না, অন্তত আমার কাছে মনে হয় না। এখন শুধু দেখতে হবে সহিংসতা কত কমানো যায়। যেমন অ্যালিগেশন, খুব বড় অ্যালিগেশন হচ্ছে যে 71টি কি 71টি তো বিএনপি প্রার্থী দিতেই পারে নাই। কেন পারে নাই? এটা কিন্তু নির্বাচন কমিশনের দায়িত্ব। কেন পারে নাই এই 71টি দিতে? তারা যে কমপ্লেন করছে বাই নেম এবং বলছে যে মারামারি হয়েছে, সেখানে লোকজন হাসপাতালে আছে, এটা ইনভেস্টিগেশন করার দায়িত্ব ইলেকশন কমিশনের। কারণ ইলেকশন কমিশন কোনোভাবেই কথা বলতে পারবে না যে আমি অলরেডি দায়িত্ব ডেলিগেট করে দিয়েছি। নো, আমাদের দেশে সেন্ট্রালাইজ ইলেকশন কমিশন, এবং ইলেকশন কমিশন অল ওভার দ্য ওয়ার্ল্ড, বা ইলেকশন ম্যানেজমেন্ট বডি অল ওভার দ্য ওয়ার্ল্ড কন্ট্রোল অল কাইন্ড অফ ইলেকশন। এটা তার কন্ট্রোলে থাকতেই হবে। এই 71টি যদি বন্ধ করে দিয়ে এখন ইনভেস্টিগেট করে, ইনভেস্টিগেশনের পরে যদি ফাইন্ড আউট এই ঘটনা সত্যি, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, যদি ইলেকশন কমিশন নিজেকে ইম্পোজ করতে চায়। আর যদি না চায়, তাহলে আজকে ফার্স্ট ফেজে 71টি হয়েছে, এরপরে 100টি হবে, এরপরে 200টি হবে। তো কাজে ওই কন্টেস্ট ইলেকশনের মধ্যে আমরা এখন নেই। এই ধারাবাহিকতায়, এই যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ধারাবাহিকতা জাতীয় সংসদ থেকে শুরু হয়েছে, সেটা কিন্তু আমরা দেখলাম পৌরসভা, আমরা দেখলাম ইউনিয়ন কাউন্সিলে। তো কাজেই আগে এই নির্বাচন নিয়ে অন্য আলোচনা যখন হবে, তখন তো আমি কিছু থিওরির মধ্যে আসতে পারি। একটি কথা বলে রাখি, আমরা ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মেম্বার, তাই তো কি? এবং সেখানে উই হ্যাভ সাইন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। আমরা ইউনাইটেড নেশনসে সিগনেটারি, যেখানে বলা হয়েছে যে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করানো রাষ্ট্রের দায়িত্ব। আপনি তো দীর্ঘদিন ইসলামের সরকারের সচিব ছিলেন, উনি যে কথা বলছেন, উনি একটা জিনিস বলেছেন যে প্রথম পর্বে রেজাল্ট প্রভাবিত করবে,
প্রথম দফার রেজাল্ট, দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকবারই আলাদা আলাদা রেজাল্ট ঘোষণা হবে। ভারতের কথা আমরা বলি, ভারতে একসঙ্গে সব জিএফএসসি হোক একসঙ্গে হয়। আর একটা কথা বলছি, একসঙ্গে রেজাল্ট সবগুলো হলেও ফেজ হলো রেজাল্টটা একসঙ্গে ঘোষণা হয়। আর একটা কথা বলেছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতার কালচারটা ডেভেলপ হচ্ছে, এর সঙ্গে আপনি কি মত পোষণ করেন? প্রথমত হচ্ছে যে দলীয় প্রতীকে যে নির্বাচন হচ্ছে এটা একটা রিফর্ম, কিন্তু আমরা একটা রিফর্ম প্যাকেজের মধ্যে থেকে হঠাৎ করে একটা রিফর্ম নিয়ে সেটা চালু করে দিলে যে অসুবিধাগুলো হওয়ার কথা সেগুলোই হচ্ছে। ইউনিয়ন পরিষদ তো একটা পরিষদ, ইউনিয়ন চেয়ারম্যান সে পরিষদের একজন চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদে আরো 9টি ওয়ার্ড আছে এবং 3টি সংরক্ষণ আসন আছে, মানে 12 জন প্লাস চেয়ারম্যান একজন, 13 জন। রিফর্মটা নিয়ে যখন আলোচনা হচ্ছিল যে আসলে আমাদের দেশে নির্বাচন দলের ভিত্তিতে হয় এবং আমাদের তৃণমূল পর্যায় পর্যন্ত যারা করেন তো সেখানে দলের প্রভাব থাকে, সবাই চিনি আমরা, এবং মিডিয়াতে কারণ আপনারা এটা বের করে ফেলতে পারেন। তো এইসব চিন্তা ভাবনা এনে দলীয় প্রতীকে নির্বাচনের যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল ওটা ঠিক আছে, ওটা নিয়ে আমাদের খুব একটা বিতর্কের কিছু নাই। কিন্তু জিনিসটা হওয়া উচিত ছিল যে পুরো পরিষদের নির্বাচনটা দলীয় প্রতীকে হওয়া উচিত ছিল, এবং পুরো পরিষদের নির্বাচনটা যদি আজকে দলীয় প্রতীকে হতো, তারপরে ওই নির্বাচনের পরে পার্লামেন্টারি সিস্টেমের মতো আমাদের ইউনিয়ন পরিষদে আসলে প্রেসিডেন্সিয়াল সিস্টেম চালু আছে। আইয়ুব খান সাহেব যে বেসিক ডেমোক্রেসি এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম রেখে গেছেন, আমরা স্বাধীনতার 45 বছর পরও ওই ফর্মটা চেঞ্জ করিনি, যদিও আমরা পার্লামেন্টে ফিরে গেছি। ইউনিয়ন পরিষদ বলেন, জেলা পরিষদ বলেন, পৌরসভা বলেন, সবখানে একই অবস্থা। আমরা একটা ফিল্ড মার্শাল নিয়োগ করছি বা আমরা একক ব্যক্তির হাতে ক্ষমতা দিচ্ছি, এবং ওই ব্যক্তি তখন কাউকেই কোনো পাত্তা দেন না এবং আসলে পরিষদ হিসেবে এটা কাজ করে না। ইউনিয়ন পরিষদকে, জেলা পরিষদকে, উপজেলা পরিষদকে বা পৌরসভা বা সিটি কর্পোরেশনকে যদি শক্তিশালী করতে হয়, পরিষদকে যদি শক্তিশালী করতে হয় এবং এদেরকে জনগণের কাছে জবাবদিহিমূলক করতে হয়, তাহলে পুরো প্রক্রিয়াটা একটা বড় ধরনের বদল আনতে হবে। সেই বদলটা কি? সেই বদলটা হলো যে নির্বাচন হবে সদস্যদের জন্য, নির্বাচন হবে কাউন্সিলরদের জন্য, তারপরে যে দল নির্বাচনে বেশিরভাগ আসন পাবেন সেই আসনের ভিত্তিতে তিনি তাদের নেতা, যেভাবে আমাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়, যেভাবে বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হয়। এবং ওটা যদি করা হতো তাহলে কিন্তু ওই যে একক ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার চেষ্টা করতো না, করার কোনো সুযোগ হবে না, কোনো কারিশমা দেখাতে পারতো না। এখন জোর করে তার যেহেতু ক্ষমতা থাকতে হবে, ক্ষমতা নিতে হবে, এটা কিন্তু দায়িত্ব হিসেবে কেউ মনে করছেন না। আসলে তো ক্ষমতা নামে কোনো শব্দই থাকা উচিত না। শব্দটা হচ্ছে জনগণ আপনাকে নির্বাচিত করে কিছু দায়িত্ব পালনের জন্য। জনগণ আমরাদেরকে পোষেন, মানে তাদের ট্যাক্সের পয়সা যে পোষেন, তাদের ট্যাক্সের পয়সা যে তাদের বেতন ভাতা হয়, সেটা তাদের দায়িত্ব পালনের জন্য। সেনাবাহিনীর লোকদেরকে পোষা হয় দায়িত্ব পালনের জন্য, পুলিশকে পোষা হয় দায়িত্ব পালনের জন্য, এবং জনগণের ট্যাক্সের টাকায় এরা চলেন। কিন্তু আমরা সর্বক্ষেত্রে আমরা দেখছি যে আমরা ক্ষমতা চাই এবং ক্ষমতাটা ব্যবহার করতে হবে। এই কারণে এই যে বিনা প্রতিদ্বন্দ্বী নির্বাচনের সংখ্যা বেড়ে গেছে। গত নির্বাচনে, পৌরসভা নির্বাচনে ফেনীতে দেখা গেল বিশাল, সবাই মোটামুটি বিনা প্রতিদ্বন্দ্বী হলেন। এবার ফেনীবাসী হয়তো চিন্তা করেছেন যে তারা বোধহয় লজ্জিত বোধ করেছেন, বা সেখানকার রাজনৈতিক নেতারা তারা ভাবছেন যে না, এই করলে সারা দেশে এটা প্রতিক্রিয়া হয়, তারা সরে গেছেন, আরেক জায়গায় এটা উজ্জীবিত হয়ে গেছেন। এখন এই উজ্জীবিত হওয়াটা, উনি যেটা বলছেন যে উজ্জীবিত হওয়ার সাথে গত পার্লামেন্ট নির্বাচনের সম্পর্ক আছে কিনা, এটা গবেষণার বিষয়, থাকলেও থাকতে পারে। কারণ আমরা যদি একজন এমপি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, তিনি তার এলাকায় যদি এখন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য কথা বলতে যান, তাহলে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার জন্য কাজ করছেন, তাহলে জিজ্ঞাসা করবেন, ভাই আপনিও তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন, আপনি নির্বাচিত হলে আপনার অসুবিধা কি? তো এই যে একটা নির্বাচনী ব্যবস্থার যে আমরা একটা উন্নতি দেখেছিলাম, নির্বাচনী ব্যবস্থার আমরা যদি এরশাদ আমলে ফিরে যাই, তখন অনেক নির্বাচন হয়েছে যে নির্বাচনগুলো নির্বাচন ছিল না। তারপরে দুই একটা জায়গায় আমরা, এই বাগেরহাটের কথা আপনি বলছেন, কচুয়া নির্বাচন নিয়েই কিন্তু দেশে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু হয়, শুধুমাত্র একটা উপনির্বাচনে তখনকার বিএনপি নেতৃত্ব একটা ভুল সিদ্ধান্ত নিয়ে নির্বাচনটা জেতার চেষ্টা করলেন, এবং সারা দেশের মানুষ জানলো যে জোর করে সরকারি দল নির্বাচনটা জিততে যাচ্ছে এবং জিতে নিয়েছে। এই কারণে কিন্তু বিশাল আন্দোলন এবং তারপরে অনেক পরিবর্তন হচ্ছে। এখন নির্বাচনী ব্যবস্থার যে সংস্কার হয়েছিল, যে উন্নয়ন হয়েছিল, সেই উন্নয়ন থেকে আমরা কিন্তু সরে আসছি। এইটা জাতির জন্য দুর্ভাগ্যজনক হবে এবং এটা ভালো খবর না। আর যেটা আপনি আরেকটা জিনিস জিজ্ঞেস করলেন যে যদি ফলাফল ঘোষণা হয়ে গেলে কিন্তু এটা একটা প্রভাব পড়ে, কিন্তু আমি স্যারের সাথে একমত নই। কারণ আপনি নির্বাচন ব্যবস্থাটাই যদি সুস্থ না থাকে,
এটাই যদি নিরপেক্ষ না থাকে, ওটা তো অন্য কথা। তাহলে ফলাফল ঘোষণা হলে আর কত প্রভাব বিস্তার করবে। তো আগে আমাকে একটা idealistic কথা বলা উচিত। হ্যাঁ, যদি আইডিয়াল নির্বাচন হয় তাহলে কিন্তু ফলাফল ঘোষণা করলে একটা অসুবিধা আছে। কিন্তু এই ধরনের নির্বাচন যদি হয়, উনার ওই কথাটা কারেক্ট যে এখন 25 জন বিনা প্রতিনিধি নির্বাচিত হয়েছে, সেকেন্ড দফা আমরা দেখবো যে 50 জন হয়ে যেতে হবে বা 100 জন হতে চাইবে। আমি বলছি না হয়ে যাবে, আমি বলছি হতে চাইবে। আর এখন 71টি জায়গায় বিএনপি কোনো প্রার্থী দিতে পারেনি, এই সংখ্যা আবার ডাবল হয়ে যেতে পারে, 150 জায়গায় তখন প্রার্থী ওনারা খুঁজে পাবেন না। এবং এটার যে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে ওনাদের নামে মামলা আছে, ওনারা কি কি অন্যায় কাজ করেছেন, সুতরাং পালিয়ে বেড়াচ্ছেন। তো আমার যে ধারণা, সেটাতে আমার মনে হয় না যে ইউনিয়ন পরিষদে প্রতিনিধিত্ব করার জন্য সেটস অফ পিপল নাই একটা রাজনৈতিক দলের। কারণ আমরা যে রাজনৈতিক দলের কথা বলছি, সেই রাজনৈতিক দলের ছোট ক্ষুদ্র কোনো রাজনৈতিক দল না, বা এগুলোকে আমরা ভক্সওয়াগন পার্টি বলে আমরা একটা প্রচলিত শব্দ আছে। আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের কিছু কিছু দল, মানে অনেক দলই ভক্সওয়াগন পার্টি, মানে 4-5 জন মিলে একটা দল। চিন্তা তার যদি আপনি চারটা দল বলে পার্টি না, ওনারা আবার রাগ করতে পারেন, এই জন্য বলছি না। কিন্তু ভক্সওয়াগন পার্টি হলে তাদের ক্যান্ডিডেট না পাওয়ার কথা। কিন্তু অন্য যে দলগুলো আছে, জাতীয় পার্টি, জামাত, বিএনপি এবং জাতীয় পর্যায়ে সবগুলো 4টি দল আছে, এই 4টি দলের এই তৃণমূল পর্যায়ে ক্যান্ডিডেট না দিতে পারার কোনো কারণ নেই। এটা জানতে হবে। ওনারা যে অভিযোগ করছেন, আমি পুরোপুরি একমত যে ইলেকশন কমিশন এটা তদন্ত করা উচিত। এই 71 এবং 25 এই নির্বাচনটা আসলে বন্ধ করে দেওয়া উচিত। বন্ধ করে দিয়ে ইলেকশন কমিশন বলবে যে আমরা স্যাটিসফাইড না, কি কারণে এরকম ঘটছে। কেন ঐতিহাসিকভাবে যদি আমরা পর্যালোচনা করি, আমার ইতিহাস পর্যালোচনা, আমার অনেক ইতিহাস জানা নেই, অথবা অন্য কারো জানতে পারি না। আমি কিন্তু দেখিনি যে এই ইউনিয়ন পরিষদ প্রতিদ্বন্দ্বী কেউ নির্বাচিত হয়েছে এরকম 2-1 খুঁজে পাওয়া, আমার শ্বশুর লেগে যায়, 2-1 পাওয়া যাবে। ইভেন স্বামীর বিরুদ্ধে স্ত্রী প্রতিদ্বন্দ্বী হয়, তো এরকম 2-1টা হয়তো ক্ষেত্রে ঘটেছে, বাট এরকম অস্বাভাবিক। এটা অস্বাভাবিক। উনি একটা কথা বলেছেন যে পুরো প্রক্রিয়ার মধ্যে ওই যে যেটা আছে, চেয়ারম্যান নির্বাচিত করে সবচেয়ে পাওয়ারফুল লোক, আর বাকিরা যারা আছে, এখানে আরেকটা জিনিস প্রশ্ন আসে। মনে করেন চেয়ারম্যান বেড়াচ্ছে, 9টা মিনিট আসছে, 9টার মধ্যে 7টাই হচ্ছে অন্য দলে। সেটা আমাদের দেশের যে রাজনৈতিক রিয়েলিটি এখন গ্রাউন্ড লেভেলে, সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। কারণ এখন তো উইনার টেক্স অল বিষয়টা হয়ে গেছে সেই জায়গায়। না, কিন্তু দিদি মনে করেন আপনি যদি 9টার মধ্যে 7টা আছে অন্য দলে, তখন তাহলে তারা যদি একটা অনাস্থা প্রস্তাব নিয়ে আসে, তাহলে এটা আনার স্কোপ খুব কম। প্রথমত হচ্ছে যেটা আবু আলম শহীদ খান সাহেব বলছেন যে একটা প্রেসিডেন্সিয়াল ফর্ম, বিষয়টা আসলে তাই। হ্যাঁ, কারণ যেহেতু ডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুতরাং হি ইজ রেসপন্সিবল নট টু দি ইউনিয়ন পরিষদ, হি ইজ রেসপন্সিবল টু দি হিজ ভোটার্স। ভোটাররা তো তাকে এসে ক্ষণে ক্ষণে ধরতেছে না যে তুমি আমার কাছে দায়ী, সুতরাং এটা করতে পারবা, ওইটা করতে পারবা না, তাই না? সুতরাং হি ইজ অল পাওয়ারফুল। তো ওই অনাস্থা আনার স্কোপ, আর এছাড়া অন্যান্য সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক বাস্তবতার কারণে সেটা সম্ভাবনা খুব কম। সমস্যাটা এলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে যে স্থানীয় সরকারগুলিকে, ইউনিয়ন পরিষদ বলেন আর আপনার উপজেলা পরিষদ বলেন, তাকে এফেক্টিভ করার যে বিষয়, সেই জায়গাটা কিন্তু আমরা একেবারে মিস করে যাচ্ছি। কমিটমেন্ট ছিল এই বর্তমান সরকারও, এটা 2 দফা পাওয়ারে আছে। তো প্রথম দফায় আসার আগে কমিটমেন্ট ছিল যে তারা লোকাল গভর্নমেন্টগুলিকে এফেক্টিভ করবে। সরি টু সে ইট ডিড নট হ্যাপেন। এরকম কিছুই হয় নাই, বরং লোকাল গভর্নমেন্ট পরিষদগুলিকে আরো ক্ষমতাহীন করা হয়েছে। আপনার দেখেন ইউনিয়ন পরিষদ মানে বলে যে এই ইয়ের সাথে, এমপি সাহেবের সাথে ছবি তোলা ছাড়া আমার আর কোনো দায়িত্ব নাই এবং কাজও নাই, চেয়ারম্যান বলতেছে, এরকম অবস্থা আর কি। বিষয়টা হচ্ছে সেই জায়গায় আপনি এটা টোটালিটিতে যদি দেখেন, শুধু তো নির্বাচনের শেষ কথা না, নির্বাচন হয়ে গেল, তারপরে তো তাকে কাজ করতে হবে, তাই না? আর কাজ করার জায়গাটা কোথায়, কাজ করার সুযোগটা কোথায়, কাজ করতে দেওয়া হচ্ছে কোথায়, তাই না? সেই জায়গাগুলো কিন্তু দেওয়া হচ্ছে না, করা হচ্ছে না। যে লেজিসলেটিভ চেঞ্জগুলো করার কথা ছিল পাওয়ারের ক্ষেত্রে, দায়বদ্ধতার ক্ষেত্রে, এগুলো কিন্তু করা হয়নি। বরং এই ইউনিয়ন পরিষদ বলেন বা উপজেলা পরিষদ বলেন, তাদের আগে যতটুকুই বা করার ক্ষমতা ছিল, এখন সেটুকুও নাই। তো সেই জায়গাটায় আপনার এই নির্বাচন, ইউনিয়ন পরিষদের যে নির্বাচন, যে কথাগুলো আমার আগের 2জন বক্তা বলে গেলেন, যে এই যে 25 জন বিনা প্রতিনিধি নির্বাচিত হলো, 71 জনের কোনো জায়গায় কোনো ইয়ে নাই, সেগুলোতে বাস্তবতা আমাদের দেশের। মানে বিপদের দিক কোনটা? বিপদের দিকটা হচ্ছে একটা ট্রেন্ড একবার শুরু হয়ে গেলে আমাদের কিন্তু একটা খুব, বাংলাদেশের একটা খুব
বড় ধরনের আছে, কি বলবো, ব্যাড কালচার আছে। আপনার মনে আছে কিনা জানি না, পাকিস্তান আমলের শেষের দিকে পাকিস্তান আমলে মোটামুটি একটা চাইনিজের দোকান ছিল, চুচিনচো, ইফ ইউ রিমেম্বার। ওটা নাই এখন, বন্ধ হয়ে গেছে। ওই সিনেমা হলো না। হ্যাঁ, গুলিস্তান সিনেমার উপরে। তারপরে স্বাধীনতার পরে আপনার মনে আছে কিনা দেখেন, মানে ডাজনস অফ চাইনিজ দোকান শুরু হয়ে গেল। এই একটা রোগ কিন্তু আমাদের আছে, অন্যান্য সব ক্ষেত্রে চাই। শপিং মল তো দেখেন যে ডাজনস অফ শপিং মল হচ্ছে আর কি। হ্যাঁ, এই কালচারটা আমাদের আছে। এখন এই যে বিনা বন্দিদের নির্বাচনের কালচার, এটা কিন্তু আপনার জিওগ্রাফিক্যাল প্রোগ্রেশনে বেড়ে যেতে পারে, মানে 1-এর থেকে 2, 2-এর থেকে 4, 4-এর থেকে 16 এইভাবে বেড়ে যেতে পারে। তাহলে যদি হয় তাহলে কিন্তু মারাত্মক বিপদের মধ্যে আমরা পড়ে যাবো আর কি। অ্যান্ড ইট উইল ক্যারি অন। মানে আমরা 2014 সালের নির্বাচন সম্পর্কে সবাই সমালোচনা করি যে এটার গ্রহণযোগ্যতা নিয়ে কথা আছে, অবশ্যই আছে, সে সম্পর্কে সন্দেহ নেই। সেটা আমরা যদি ধরেও নিই যে তখন একটা বিশেষ অবস্থা করতে হয়েছিল, কিন্তু ওই কালচার যদি ডেভেলপ করে যায় তাহলে আপনার ওইটাই হয়ে যাবে অর্ডার অফ ইলেকশন। এবং সেটা যদি হয় তাহলে আপনার গণতন্ত্র কোথায়, আর আপনার এই জনগণের জবাবদিহিতা, এই জনগণের কাছে জবাবদিহিতা কোথায়, আর প্রশাসনের জবাবদিহিতা কোথায়, আর আপনার ইয়ে কোথায়? কিছুই আপনার তখন থাকবে না। সুতরাং বিপদটা আমি বলছি যে এই ট্রেনটা হচ্ছে বিপদ। কতজন হইলো তার চেয়ে বড় হচ্ছে যে দিস ট্রেন মে রেকার ইন এ হায়ার নাম্বার এভরি টাইম। তাই যদি হয় তাহলে আপনাকে একটা জায়গায় দেখতে হবে, আপনি দেখতে পাবেন যে তখন সবাই, যেটা কিছুটা বলা হয়েছে, বলেছেন ওনারা, যে সবাই তখন বিনা প্রতিনিধিত্ব জিততে চাইবে। ওই যে একজন তো বলছে, কে একজন বলছে না যে আমি নৌকা পাইছি তার মানে তো আমি জিতে গেছি আর কি, মানে ইলেকশন করে আমাকে আর জিততে হবে না। এটা যদি সাইকেল হয় একজন প্রার্থী, এটা যদি ন্যাশনাল লেভেলে হয়, আপনি ভাবেন কত ভয়াবহ ব্যাপার দাঁড়াবে। এবং সেটা যে হবে না, আমি কিন্তু এই আশঙ্কা উড়াই দিতে চাই না। সুতরাং এখনো সময় আছে। দি পলিটিক্যাল পার্টিজ, দি পলিটিক্স অফ বাংলাদেশ এবং ইলেকশন কমিশন, দে শুড থিঙ্ক যে কোথায় তারা যাচ্ছে, কোথায় দেশটাকে তারা লিড করতেছে। এটা ছোট মনে হচ্ছে এখন, আমি মনে করি এটা ছোট থাকবে না শেষ পর্যন্ত। ওই প্রক্রিয়া ধরেই আমরা বলি যে যে সিচুয়েশনটা এখন যেটা আছে, অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে ইলেকশন কমিশন বলছে যে এত লোক তো আমাদের নাই, যে এই যে অভিযোগগুলো কোন জায়গায় কে কোথায় কোন জায়গায় কিভাবে অভিযোগ করছে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে তাহলে এই পুরো ইয়েটাকে আপনি যখন দায়িত্বে ছিলেন তখন আপনারা কিভাবে কি? আমরা 3 জন ছিলাম। হ্যাঁ, ওই আবু আলম তো জানবেন এটা। আমি তো বোধহয় কতবার ওনার সাথে আমার কতবার কথা হয়েছে ছোটখাটো বিষয়ে, এই অসুবিধা হচ্ছে, এটা হচ্ছে, আই থিঙ্ক উনি বলতে পারবেন। আমরা 3 জন ছিলাম এবং আমরা কোনো ডেলিগেশন অফ পাওয়ার ডেফিনেটলি ছিল, বাট উই মনিটরড। এবং আমি এখানে বলতে পারি যে এখন যারা ইলেকশনে নির্বাচন করছে তাদের বহুজনের কাছে আমার টেলিফোন নাম্বার আছে, এখনকার নাম্বারও আছে। রাত 2টা, 1টা, 3টা আই ইউজড টু গেট কল ডাইরেক্ট ফ্রম প্রার্থীদের কাছ থেকে এবং আমাদের লোকজনের কাছ থেকে যে কি হচ্ছে। তার মানে এই না যে আমি বলতে পারবো না যে 100%ই ঠিক হয়েছিল। এই যে জায়গাগুলো ইলেকশন হচ্ছে, এই জায়গাগুলো আমি একাধিকবার গিয়ে নিজে দেখে আসছি এবং আমি একবার পানিতে ডুবতে ডুবতে বেঁচে গেছি ওই আপনার ঈশ্বর থেকে হাতিয়া থেকে আসার পথে। এটা সবাই জানে। উই ভিজিটেড এভরি প্লেস, টক টু দ্য পিপল, এবং যতদূর সম্ভব আমরা এখান থেকে মনিটর করেছি। এবং ইলেকশন কমিশন বাই নেম, ইলেকশন কমিশন হোক বা অন্য কোনো হোক, দায়িত্ব কিন্তু ইলেকশন করানোর দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের, এবং এটা তো কনস্টিটিউশন গ্যারান্টি। এখানে কোনো মৌখিক কথা নয়। ইটস নট দ্যাট একজন বলে দিলেন যে আপনি করেন। দে আর রেসপন্সিবল, এবং সেই রেসপন্সিবিলিটিটা আপনি যদি ডেলিগেটও করেন, ইভেন দেন ইউ আর রেসপন্সিবল। কাজে আপনাকে মনিটরিংটা করতে হবে। আপনি যদি মনিটরিং না করেন, কেন এগুলো হয়েছে, আমি বাদ দিলাম জাতীয় সংসদ নির্বাচনে যা হয়েছে সেটা তো, যখন পার্টিসিপেটরি ইলেকশনে আপনি আসছেন এই লোকাল বডি ইলেকশনগুলো, তখন আপনি জাস্ট ব্রাশ অ্যাসাইড করতে পারবেন না যে অমুক দলটা কমপ্লেন করছে, কমপ্লেনের কোনো বেস নেই। কমপ্লেন যদি বেসিস না থাকে, জায়গার নাম দিয়ে পেপারে আসতেছে, লোকের নাম দিয়ে পেপারে আসতেছে, মারামারি হচ্ছে, ছবি আসতেছে, তারপরে বলছে যে 50 জনের মধ্যে 25 জন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থা আছে। আর যদি ইলেকশন কমিশনে বসে আমি বলি ভাই আমার কাছে কেউ তো কমপ্লেন করে নাই, এটা তো ইলেকশন কমিশনের কাজ না। ইলেকশন কমিশন পোস্ট অফিস না যে আপনাকে কমপ্লেন করবে তারপরে আপনি যাবেন।
ইলেকশন কমিশন প্রিএম্প্ট করবে। সকালবেলা খবরের কাগজ উঠেই আমরা দেখতাম যে খবরের কাগজে কি বলা আছে, তাৎক্ষণিকভাবে আমরা রিটার্নিং অফিসারের সাথে কথা বলবো, কি 20 মিনিটের মধ্যে আমাকে খবর পড়ে বলো কারেক্ট অর নট, কারেক্ট হলো হোয়াট অ্যাকশন ইউ টেক। আপনি কতগুলো ইলেকশন কমিশন কি করতে পারে? ইলেকশন কমিশন প্রত্যেক জায়গায় যে একটা মনিটরিং ক্যাম্প পাঠাতে পারে না, কিন্তু আপনাকে কিছু কিছু অ্যাকশনে আপনাকে ভিজিবল অ্যাকশন দেখাতে হবে। সেটা যদি না দেখান তাহলে আপনার যে কার্যকারিতা পাবলিকেও জানবে না, লোকের যে বিশ্বাস থাকবে না। সেই বিশ্বাস যখন না থাকে তখন ইট ইজ ডিফিকাল্ট টু হ্যাভ এ ক্রেডিবল ইলেকশন। আমি থিওরি লিখে নিয়ে আসছি, আমার থিওরি তো দরকার নেই, আমার প্র্যাকটিক্যাল কথা বলছি, থিওরি লিখে নিয়ে আসছি যেখানে এইটাই বলে যে ইলেকশন কমিশন যেখানে তার কার্যকারিতা হারায় ফেলে সেখানে পলিটিক্যাল পার্টিও তার উপরে চান্স নেয়, সেটা সরকারি দল হোক বেসরকারি দল হোক। আজকে যে ট্রেনটা বসে গেছে, এই ট্রেন মনে করেন কথার কথা হাইপোথিসিস, নেক্সট ইলেকশনে আরেক পার্টি আসলো, সেইটা বদলাবে? সে তো তখন বলবে ভাই আগে যেরকম হচ্ছে এখন আপনারা কথা বলেন কেন? তখন বলতে পারেন না, এখন যেরকম আমরা মাঝে মাঝে কথা তখন বলেন না কেন? এখন বলতেছেন অল পলিটিক্যাল পার্টি আমাদের দেশে, বিশেষ করে ইন এমার্জিং ডেমোক্রেসি বা নবীন ডেমোক্রেসি যেখানে, এই পার্টিগুলো ভেরি সেলফ সেন্টার্ড। এই পার্টিগুলো প্রত্যেকেই কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। সেইখানে আপনাকে রিজেস্ট করতে হবে, আপনি ব্যবহৃত হবেন না। আজকে যে সিস্টেমটা নষ্ট হয়েছে, আপনি কি মনে করেন কালকে যদি বিএনপি আসে সিস্টেম চেঞ্জ করবে? তাদের সময় কোনো সিস্টেম চেঞ্জ করবে, বেনিফিট নেবে। কাজে এই বেনিফিশিয়ারি রাস্তা যে আপনি দেখি মানে তৈরি করে গেলেন, এই ইলেকশন কমিশন যেভাবে দুর্বল হয়ে গেল নিজেরা এবং না করে যতটুকুই, আমি অনেকটা ইলেকশন কমিশন তো সবকিছু করতে পারে না, তো আপনি তো চিল্লাতে তো পারেন না ভাই আমি ডুবে গেলাম, হ্যাঁ আমি ডুবে গেলাম, আমার হাত উপরে আছে বা টাইনে ওঠাও, আপনি সেটাও যদি করতে না পারেন তাহলে আজকে যে ট্রেন্ডটা সেট হয়েছে এই ট্রেন্ড চলতে থাকবে। আগামী নির্বাচনও আমরা এই ট্রেন্ড দেখবো, আর পরবর্তীতে যদি কোনো পরিবর্তন হয় আমরা এই ট্রেন্ড থেকে বেরোতে পারবো না। এতে যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে। প্রত্যেকটি ইনস্টিটিউশন রাষ্ট্রের এই অবস্থা, ওনারা একটা ইনস্টিটিউশনে ছিলেন, সেখানেও কি ক্ষতি হয়নি? কতদিন থেকে চলতেছে, এ আসে ওএসডি হয়ে যায়, ও আসে প্রমোশন পেয়ে, মানে একটা কুলকারাম কাণ্ড। কাজে প্রত্যেকটি ইনস্টিটিউশন যদি নিজে ফাংশন না করে, করার সাহস না রাখে, টায়ার্ড হয়ে যায়, তাহলে তো আপনি ইনস্টিটিউশন তাড়াতাড়ি ব্রেক করে যাবে। সেটাই সবচেয়ে বড় ভয়। এবং এইটা সবচেয়ে বড় জিনিস হলো যে কোনো এক সময় ফাঁক ফোকর দিয়ে কি হয়ে যায় আমাদের দেশে, তাই তো আমরা দেখছি। কাজে গণতন্ত্র যদি হয়, আপনাকে ইলেকশন ইজ নট এভরিথিং, কিন্তু ইলেকশনটা যদি সঠিক না হয় তাহলে সেই গণতন্ত্রই তো সঠিকভাবে দাঁড়াতে পারছে না। আপনি এখন বলেন যে ইউনিয়ন কাউন্সিল, আমরা এখানে সবাই আই থিঙ্ক either we have crossed 60 or crossing 60, almost nearing 70, হ্যাঁ 70। আমাদের তো লাইফ টাইমে তো আমরা কোনো শুনিনি ইউনিয়ন কাউন্সিলের 25 জন লোক বিনা প্রতিদ্বন্দ্বিতে আর মারামারি কাটাকাটি হচ্ছে, হ্যাঁ শ্বশুর জামাইয়ের মধ্যে মারামারি, বাড়িঘর জ্বালায়, হ্যাঁ বাড়িঘর জ্বালায় যাচ্ছে প্রার্থীর মধ্যে। সেইখানে ভালো পিসফুল ইলেকশন, মানে কোনো সমস্যা নেই, শান্তিপূর্ণ নির্বাচন। তো এই ট্রেন্ডটা, যে ট্রেন্ডটা আমি মনে করি, যেটা আবু আলম বলছেন, এই ট্রেন্ডটা ভালো নয়, ডেমোক্রেসির জন্য ভালো নয়, ইনস্টিটিউশন জন্য ভালো নয়। হ্যাঁ, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে, বা আমরা জানি সবাই যে পৃথিবীর কোনো দেশেই নির্বাচন কমিশন পারফেক্ট হয় না। নির্বাচন কমিশন অতটা শক্তিশালী না যে প্রত্যেক কেন্দ্রে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আসলে একটা হায়ার বডি, এই 3 জন নির্বাচন কমিশন করা, হয়তো এখন 7 জন আছেন বা 5 জন আছেন, এবং কিছু সংখ্যক তাদের লোকজন থাকবে, এবং তাদের তো এটা সিজনাল কাজ। আসলে এটা 6 লক্ষ লোক প্রতিদিন কাজ করার মতো অবস্থা নাই, কিন্তু আমাদের 6 লক্ষ 10 লক্ষ লোক লাগে একটা নির্বাচন পরিচালনা করতে। সুতরাং নির্বাচন কমিশন পৃথিবীর একদম আমেরিকা থেকে শুরু করে একেবারে জাপান পর্যন্ত, সুতরাং এই যে নির্বাচন কমিশন থেকে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়া শাসন বিভাগের কাজ। প্রশাসন, পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান, তারা নির্বাচন কমিশন সহায়তা করবে এবং একটা ভালো নির্বাচন করার জন্য। তো এইখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যদি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যদি বিন্দুমাত্র বিশ্বাস করি, আমরা করি কিনা আমি জানি না, বাট আমরা যদি বিন্দুমাত্র বিশ্বাস করি, তাহলে সেই বিশ্বাস থেকে আসতে হবে যে শাসন ব্যবস্থাকে নিরপেক্ষ থাকতে হবে। শাসন ব্যবস্থা যদি দলনিরপেক্ষ না থাকে তাহলে কিন্তু গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা থাকবে না, টিকবেও না, এবং বিনির্মাণ করাও যাবে না।
এইখানে যদি নির্বাচন কমিশনকে ওইভাবে সহায়তা না করা হয়, এবং নির্বাচন কমিশন যেটা বলেন, নির্বাচন কমিশনের নৌকা ডুবে যাচ্ছে আর ওখানে আমরা ডুবন্ত থাকবো, আমরা কিছুই বলবো না, এরকম করা যাবে না। এইখানে নির্বাচন কমিশন টেকনিক্যালি বলতে পারে যে ওখানে যদি কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়, আইন এবং বিধিতে যেটা সুযোগ আছে, তাহলে আমার কি করার আছে, এটা বলতে পারে। এটা টেকনিক্যাল কথা, এটা টেকনিক্যাল কথা। টেকনিক্যাল কথা বললে নির্বাচন কমিশনের মতো একটা কমিশন সংস্থার কাছ থেকে, এটা সংবিধান স্বীকৃত স্বাধীন সংস্থা, তাদের কাছে কিন্তু মানুষ এসব টেকনিক্যাল কথাবার্তা শুনতে চায় না। এখানে যদি নির্বাচন কমিশন বলে যে আমি আমাদের অভিজ্ঞতা অনুযায়ী আমাদের দেশে, এই বাংলাদেশে অথবা আশেপাশে সব দেশে কখনোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়ন পরিষদের কোনো চেয়ারম্যান নির্বাচিত হয় না একজন ছাড়া, আনইউজুয়াল নাম্বারে, সুতরাং আমি এটা অ্যাকসেপ্ট করব না। এই কারণে নির্বাচন কমিশনকে কিন্তু কেউ খুন করতে আসে একটা, এবং পাওয়ার যে তারা এটা না স্থগিত করবে এবং তারা ইনকোয়ারি করবে এবং তারা শুনানি নেবে। শুনানি নেওয়ার পর যদি তারা স্যাটিসফাইড হয় অবশ্যই এটা এই ধরনের ঘটনা ঘটছে, তাহলে তারা নতুন ভাবে শিডিউল ঘোষণা করবে ওইসব জায়গার এবং নতুন ভাবে নির্বাচন করবে এবং নির্বাচনটাকে সুন্দরভাবে করাতে চেষ্টা করতে পারে। চেষ্টা না করে কোন রকম প্রচেষ্টা গ্রহণ না করা মানে হচ্ছে আমরা নির্বাচন কমিশনের মতো একটা সংস্থাকে ধ্বংস করে দিচ্ছি। আমরা যদি এইভাবে বিভিন্ন সংস্থাকে ধ্বংস করতে থাকি, হ্যাঁ, আমরা যদি সবকিছু ধ্বংস করে ফেলি, তাহলে কিন্তু এটা জাতির জন্য দুর্ভাগ্যজনক এবং এটা একটা দুঃসময় চলে আসবে। এবং আমরা সেই দুঃসময়ের দিকে যাচ্ছি কেন? আমরা তো অলরেডি আমরা পাকিস্তানি শাসন আমলে আমরা সাফার করেছি, আমরা এরপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বিভিন্ন সময় অনেক রাজনৈতিক বিপর্যয় ঘটেছে, অনেক ধরনের ঘটনা ঘটেছে, মাঝে মাঝে ইন্টারভেনশন ঘটেছে বিভিন্ন পক্ষ থেকে, এবং আমরা মনে করি এই ইন্টারভেনশনগুলো দেশ ও জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে, আমরা সবাই মনে করি এটা, এবং রাজনীতিবিদরা এটা মনে করেন। তারপরে কেন এই ধরনের কার্যক্রম তারা চলতে দেবেন? এইটা তো মানে এটা আমরা আলোচনা করে কিছু করতে পারবো না। কারণটা হচ্ছে যে এটা সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোর। সুতরাং রাজনীতি যদি না হয়, রাজনীতি যদি দেশে না থাকে, তাহলে কিন্তু সমাজ থাকবে না, তাহলে কিন্তু ওই যে আমরা যেটা বলি গুড গভর্নেন্স, সুশাসন ব্যবস্থা, এটা সম্ভব না। কারণ রাজনীতি হচ্ছে একদম স্ট্রাকচার, ওই স্ট্রাকচারের উপর এইসব সুপার স্ট্রাকচারের কাজকর্ম নির্ভর করে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। যে কোনো ডেপুটি কমিশনার বা রিটার্নিং অফিসার, তাকে যদি সরকারের সর্বোচ্চ মহল থেকে বা সরকারের যে কোনো মহল থেকে পরিষ্কারভাবে বলে দেওয়া যে তুমি নির্বাচনে যদি কোনো রকম অসুবিধা হয় এবং নির্বাচন কমিশন যদি তোমার বিরুদ্ধে কোনো রিপোর্ট করে, ইউ আর গন। এবং এই ধরনের ভালো নির্বাচন কিন্তু দেশে হয়েছে। সেই লোকটাকে যদি এখন সরকারের বিভিন্ন মহল থেকে বা যে কোনো মহল থেকে চাপ দিয়ে বলা যে ওইখানে যদি অমুক মার্কা না জিতে, তাহলে ইউ আর গন। ওই ব্যক্তিকে, ওই একই ব্যক্তি দুই ধরনের অ্যাকশন কখন করে তারপরে তো একদম আম্পায়ারের মতো আপনি আন্দোলন করলে একদম বলবেই যে না, সেটা বলবেন আমাদের দেশেও 91, 96, 2001 নির্বাচন নিয়ে অনেক কথা। 2009 সারা যখন নির্বাচন কমিশনার ছিলেন, এইসব নির্বাচন দিয়ে ছোটখাটো ত্রুটি থাকতে পারে, কোনো কিছু 100% পারফেক্ট হয় না, কিন্তু এইসব নির্বাচন নিয়ে কিন্তু খুব কম কথা বলা যায়। এবং তখনও এই যে নির্বাচন কমিশনকে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরাই তো সহায়তা করেছে। সুতরাং আমি মনে করি ওদের মাধ্যমে একটা সুন্দর, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ, উচ্চমুখর নির্বাচন করা সম্ভব তখনই যদি সদিচ্ছা থাকে সরকারের বেশি এবং সব রাজনৈতিক দলের। কারণ সরকার ছাড়াও কিন্তু যে কোনো রাজনৈতিক দলও প্রভাব বিস্তার করতে পারে। সবখানে যে সরকারের সর্বময় ক্ষমতা আছে, সবকিছু যে তারাই করতে পারেন এরকম না, অন্য জায়গায় অন্য কেউ করতে পারেন। বিষয়টা এটা নিশ্চয় ক্ষমতা আছে বিভিন্ন জায়গায় হবে। যেমন ক্ষমতাসীন গোষ্ঠীর কি হতে পারে যে ধরেন এই যে 71টা জায়গায় বিএনপি কোনো প্রার্থী দেয়নি বা জাতীয় পার্টি দিয়েছে কিনা জানি না, এসব জায়গায় কি হবে? এসব জায়গায় ইন্টারনাল ফিউড হবে তো, এবং নিজেদের দলের মধ্যে কিন্তু মারামারি, নিজেদের দলের মধ্যে মারামারি, ওদের ঠেকাবেন কিভাবে আপনি? এখন আপনার দলের মধ্যে 4 জন প্রার্থী আছে, 4 জন কখনো কখনো বিদ্রোহী প্রার্থী থাকবে। সুতরাং এই জিনিসগুলা যদি আপনি অবাধ নিরপেক্ষ করতে না চান, তাহলে তো আপনার দলের লোকেরা সাফার করবে, তারাও তো অবাধ নিরপেক্ষ হবে না। এই যে আপনার নৌকা মার্কা নিলেই যে জিতবে এরকম না। মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে কিন্তু নৌকা মার্কা প্রার্থী পরাজিত হয়েছে। সুতরাং ওই যে যিনি বলেছেন যে নৌকা মার্কা পেয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে জিতে যাব, এই ধারণাটাও করা ঠিক হবে না। কারণ ওইটা মার্কার মধ্যেও অনেক গন্ডগোল হতে পারে, মার্কার বিরুদ্ধে বিদ্রোহ থাকতে পারে, পারসেপশন হয়ে গেছে। এই পারসেপশনটা আমাদের জন্য খুব ক্ষতিকর এটা। মনির ভাই
উনি যে পারসেপশনের কথা বললেন, না সেটা তো অবশ্যই ক্ষতিকর, তা আমরা আগেও কিছুটা আলোচনা করেছি। বিষয়টা হচ্ছে মূল কথাটা চলে আসে আবার দুইটা জায়গায়, ইলেকশন কমিশন এবং রাজনৈতিক দল সরকার তাদের ভূমিকার উপরে আর কি। হ্যাঁ, একটা জিনিস খুব আনফর্চুনেট আমি দেখতেছি যে 2009-এর ইলেকশনের পর থেকে যতগুলো ইলেকশন হয়েছে, ইলেকশন কমিশন কোনো ইলেকশনেই কোনো অ্যাসার্টিভ ভূমিকা, দৃশ্যমান অ্যাসার্টিভ কোনো ভূমিকা পালন করে নাই। একটা নির্বাচনের সময় আপনাদের নিশ্চয় মনে আছে চিফ ইলেকশন কমিশনার পুরো নির্বাচনের সময়টাই আমেরিকায় কাটিয়ে এসেছেন। এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, সমালোচনা হয়েছে। হি ডিড নট ইভেন কেয়ার টু অ্যান্সার, জাতির কাছে তিনি কোনো ব্যাখ্যাও দেন নাই যে আমি ওটা কিন্তু ইলেকশন নির্বাচন ছিল, উপজেলা নির্বাচন ছিল, সরি। হ্যাঁ, এবং দেশবাসীর কাছে তিনি এটা ব্যাখ্যাও দেন নাই যে এরকম একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের সময় তিনি কেন বিদেশে কাটায় আসলেন, চিফ অফ ইলেকশন কমিশন। এই ইলেকশন কমিশনকে আমরা ক্রমাগতই দেখছি যে তারা ইলেকশনের মধ্যে থাকতে ভালোবাসে। কোনো একটা ঘটনা ঘটলে, কোনো একটা কিছু হইলে, যেমন একজন ইলেকশন কমিশনার কিন্তু বলেছেন যে আমাদের কাছে কেউ কোনো কমপ্লেন করে নাই। হ্যাঁ, ব্রিগেডিয়ার সামন্ত সাহেব বলছেন যে দিস পোস্ট অফিস, ভেরি কারেক্ট, তাই না? আমি যদি অ্যাসার্টিভ হই, আমি যদি অ্যাকশন করি, তাহলে আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি কাজটা করবো। ইলেকশন কমিশনকে আমরা গত কয়েকটা ইলেকশনে কোথাও কোনো সময় এই ধরনের ক্রাইসিসের সময় মানে নিজে উদ্যোগী হয়ে ইনিশিয়েটিভ নিয়ে কাজ করা, মনিটর করা, খবর জানার চেষ্টা করা, এটা আমরা করতে দেখি নাই। সেটা পিছনে আপনার কি মনে হয়? আমি আসছি, এটা হলো একটা দিক। এবং এই না করার ফল যেটা হয়েছে যে যারা তারা নির্বাচন করে তারা ধরে নিয়েছে যে ইলেকশন কমিশনকে কেয়ার করার আমার কোনো দরকার নেই, হিসাবে নেওয়ার আমার কোনো দরকার নেই। আমার হিসাবে নিতে হবে ক্ষমতাসীন দলকে বা ক্ষমতাসীন গোষ্ঠীকে বা পলিটিক্যাল পাওয়ার যারা আছে তাদেরকে। শিফট হয়ে গেল, কিন্তু প্যারাডাইমটা কিন্তু এক জায়গা থেকে শিফটে অন্য জায়গায় চলে গেল। ইলেকশন কমিশনকে তার কেয়ার করতে হতো, আমি যদি বিধি ভঙ্গ করি তাহলে আমারটা বাতিল হয়ে যেতে পারে বা আমাকে এই ইলেকশনটা স্থগিত হয়ে যেতে পারে, সেটা কিন্তু এখন আর তার মাথায় নাই, চিন্তা নেই। আমার তার চিন্তাটা হচ্ছে যে আমাকে ক্ষমতাসীন দল বা ক্ষমতাসীন পার্টি বা যারা পাওয়ারে আছে তাদেরকে দুঃখিত, তাদের কথাটাই আমাকে চিন্তা করতে হবে। তাদের সঙ্গে যদি আমি থাকতে পারি বা তাদের আশীর্বাদ যদি আমি পাই, তাহলে আমি নির্বাচনের বৈতরণী পার হয়ে যেতে পারবো। এই যে জায়গাটা চেঞ্জ হয়ে গেল নির্বাচনের সাইকি সম্পর্কে, এটা ভবিষ্যতে নির্বাচনের জন্য আরো ক্ষতিকর হবে। এটার থেকে বেরিয়ে আসার একটা উপায়, ইলেকশন কমিশন বলতে পারে যে আমার কথা কেউ শোনে না, অনেক সময় বলা হয়েছে এই কমিশনের কারো কারো মুখে আমরা শুনেছি, শোনে না, কিন্তু ইউ গো ফর অ্যাকশন। আমরা সাধারণ মানুষ তো আছি, আমরা তো দেখবো যে সে অ্যাকশনে গেছে, ইলেকশন কমিশন অ্যাকশনে গেছে। হ্যাঁ, সে যাকে সে নির্দেশ দিচ্ছে কাজটা করার জন্য বা এটা মনিটর করার জন্য, তারা করে না, এটা তো আমরা দেখছি। মিডিয়া তো আছে, মিডিয়া তো লিখছে, দেখছে, টিভি আরো শার্প এবং আরো তাৎক্ষণিক মিডিয়া, তারা তো অন দি স্পট দেখাচ্ছে এই জায়গাটায় এই সমস্যা হয়েছে, ইলেকশন কমিশন অ্যাকশনে যাওয়ার চেষ্টা করেছিল, এই কারণে যেতে পারে না, এদের বাধার কারণে বা এই কারণে। সেইটা অ্যাকশনে গেলে তারপরে তো এই জিনিসগুলো ফোকাসড হবে। অ্যাকশনে না গেলে কিভাবে ফোকাসড হবে? না যাওয়ার আগেই তারা বলতেছে যে আমাদের কথা কেউ শোনে না। এই যে জায়গাটা, অর্থাৎ ইলেকশন কমিশন আগের থেকেই আত্মসমর্পণ করে বসে আছে। আমি এই কথাটাই ব্যবহার করলাম, এই শব্দটাই ব্যবহার করলাম যে আত্মসমর্পণ করে বসে আছে, যে যাই হয় হোক, আমরা একটা কি বলবো তোতা পাখির মতো একটা নিয়ম মাফিক ইলেকশন করার আছে, আমরা করে ফেলবো, তবে যা হবে আমাদের কোনো দায় দায়িত্ব নেই। এটা কত বড় সর্বনাশ যে তারা নির্বাচন প্রক্রিয়ার জন্য করলো এই অবস্থান থেকে, সেটা কিন্তু ভবিষ্যতে এই জাতিকে অনেক খেসারত দিতে হবে। এগুলো একটা দিক। আর রাজনৈতিক শক্তি, যেটা আপনার সবাই বলেছেন, এখানে আলোচনা হয়েছে এবং আবুল সাহেব বলেছেন যে রাজনৈতিক শক্তি কি করতে পারে এবং কি না করতে পারে, এই জায়গাটা হচ্ছে সদিচ্ছার প্রশ্ন। এই সদিচ্ছাটা কিন্তু নাই। হ্যাঁ, আমরা দেখি না, মানে প্রকাশ হয় না, বই প্রকাশ ঘটে না। তাই যদি হয় তাহলে এর প্রভাব ইলেকশন কমিশনের উপরে পড়বে। ইলেকশন কমিশনকে সেই জায়গাটা ফাইট করে বেরিয়ে আসতে হবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু ইলেকশন কমিশনকে কেউ আইনা হাতের মধ্যে তলোয়ারও দিবে না, মেশিন গানও দিবে না, আর কি কি সব অস্ত্র আছে উনি করতে পারবেন, সেই সব অস্ত্র দিবে না। ইউ গো অ্যান্ড ফাইট আউট ইউর ওয়ে, তাই না? তাকে কিন্তু এই তার মতো করে, তার যতটুকু আইনগত এবং সাংবিধানিক ক্ষমতা দেওয়া আছে তাকে, তার মধ্যে দিয়ে তাকে ফাইট করতে হবে। তার সঙ্গে পিপুল থাকবে, তার সঙ্গে মিডিয়া থাকবে। সেটা যদি না করে, সেটা কিভাবে পিপুল থাকবে আর মিডিয়া থাকবে?
আপনার কি মনে হয় যে এর পেছনে মানে তাদের উপর প্রভাব বিস্তার কোনো রকমের প্রক্রিয়া ইয়ে হয়, মানে কেন আপনারা যে বলছেন যে নিস্তেজ তা নিজের থেকে সবই স্বপরিচিত হয়ে কোনো জিনিস আমি জানি, কিন্তু অ্যাকশন যা বলে হ্যাঁ সেটা তো আমি বলতে পারবো তারা নিস্তেজ না তারা সতেজ, কিন্তু অ্যাকশন আপনি তাদেরকে কোনো মতেই বুঝতে পারছি না কাজ করতে পারছে না। সেটা হচ্ছে আমি আসছি, নিস্তেজ কি সতেজ সেটা আমি জানি না, অত সতেজ থাকতে পারে, বাট পয়েন্ট ইজ যে আপনি ভিজিবল তো হচ্ছে না, অ্যাকশনগুলো তো ভিজিবল হতে হবে। যেমন আমি বলি ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি ইলেকশন অ্যাডমিনিস্ট্রেশন, এটা ওয়ার্ল্ডের একটা বডি, হ্যাঁ, মানে ইলেকশন নিয়ে যারা কাজ টাজ করে বা যারা এগুলো নিয়ে সারা বিশ্বে করছে, তারা বলে যে ওভারঅল লেজিটিমেসি ইলেকশনের ওভারঅল লেজিটিমেসি এন্ড অ্যাকসেপ্টেবিলিটিতে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যদি আপনি লেজিটিমেট অ্যাকসেপ্টেবল ইলেকশন করাতে চান তাহলে অনেকগুলো ফ্যাক্টর, আবু আলম দিয়ে একটা বলেছেন, বাট দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টর ইজ ইলেকশন অ্যাডমিনিস্ট্রেটরস। এখানে এই যে আমি লিখে নিয়ে আসছি, যেটা আমার কথা না, ইলেকশন অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে দ্য মোস্ট ভাইটাল ফ্যাক্টর। তাদের দিকে অ্যাকর্ডিং টু তাদের দিকে জনগণ তাকিয়ে থাকে, ভোটাররা তাকিয়ে থাকে, প্রার্থী তাকিয়ে থাকে, এমনকি পলিটিক্যাল পার্টিও তাকিয়ে থাকে যে ইলেকশন কমিশন কি করছে। ডিপেন্ডিং অন দ্যাট আপনি কতখানি আপনি তাদেরকে সহযোগিতা তাদের কাছে পাবেন। কেউই উইলিংলি, এটা মনে রাখেন, মানে আমাদের মতো দেশ, আমি আমাদের মতো দেশে, আমি সুইডেনের কথা বলছি না, আমাদের মতো দেশে, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশে ভারতে, কেউই উইলিংলি কারোর ক্ষমতা কারোর কাছে সারেন্ডার করতে চায় না, সবাই ক্ষমতাবান। হ্যাঁ, সেখানে যে বলেন নির্বাচন কমিশনের কি আছে, কিছুই নাই। আমরা মাঝে মাঝে চিন্তা করতে, আমরা 3 অসহায় ব্যক্তি ওখানে, অল সারাউন্ডেড বাই বাট আপনি তার ভিতর থেকে আপনার যে ক্ষমতা দেওয়া আছে কনস্টিটিউশনে, সেইটাকে আপনি ইস্তেমাল করবেন। জনগণ দেখবে যে আপনি ইউজ করছেন, বাট ইউ ক্যানট ডু ইট বিকজ অফ আদার ফ্যাক্টরস। হ্যাঁ, কিন্তু সেইটা যদি না করে আমি আগেই সারেন্ডার করি যে ভাই আমার দ্বারা হবে না, আমি বলে দিছি ইউএনও টু সর্ট আউট দিস। আরে ইউএনও অনেক জুনিয়র অফিসার, মানে এখন একজন ইউএনও, একজন মেম্বার পার্লামেন্ট, সেই মেম্বার পার্লামেন্ট তো কি করে আপনারা জানেন, আমাদের দেশের মেম্বার পার্লামেন্ট আজকে থেকে সব, তার সামনে একজন ইউএনও কি কথা বলবেন। আমি একটা এক্সাম্পল দিই, কতদিন পেপারও আসছে যে এটা বোধহয় ময়মনসিংহ এর কোনো এক ইউএনও হিস্ট্রি দাপ, এবং একজন মেম্বার পার্লামেন্ট বললো আমার ক্যান্ডিডেট জিতলো না কেন, বললো এটা তো আমার আপনাকে বলার দায়িত্ব না, বা আপনার দেখার দায়িত্ব ইন্টারফেয়ার। এবং তিনি কমপ্লেন করলেন ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন এটা আবার পাঠালো বোধহয় স্পিকারের কাছে। তারপরে কি হলো, নির্বাচন কমিশন স্পিকারের কাছে কেন পাঠাবে? নির্বাচন কমিশন প্রথমেই তাকে ধরবে, আপনি কেন ইন্টারফেয়ার করলেন ইন মাই ইলেকশন। ওই ইউএনও তখন কিন্তু ইলেকশন কমিশনের অফিসার, কারণ তাকে ইলেকশন কমিশন অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, এবং বাই ল উনি কিন্তু পার্ট অফ ইলেকশন কমিশন। কাজে ইলেকশন কমিশনই তাকে প্রোটেক্ট করবে, প্রয়োজন হলে ইলেকশন কমিশনই তাকে পানিশমেন্ট দেওয়ার সমস্ত কিছু আছে। আপনি যাকে পানিশমেন্ট দেবেন তাকে আপনি প্রোটেক্ট করতে হবে, আপনি ফার্স্ট তাকে প্রোটেক্ট করবেন, দেন ইউ হ্যাভ টু ফাইট যে উই ওয়ান্ট সাম অ্যাকশন এগেইনস্ট দ্যাট পার্টিকুলার পারসন, দ্যাট হ্যাজ টু বি দেয়ার। আপনি যদি না করেন একজনকে প্রোটেকশন, একজন ইউএনও বলেন বা একজন রিটার্নিং অফিসার, উনি ডিসির কথা বললেন, আমি তো ডিসি সাহেবের সাথে সরাসরি কথা বলতাম, আই টু টেল হিম যে আপনি আপনার ক্ষমতা আমি জানি কোথায়, প্লিজ গো অ্যান্ড টেল, টেক মাই নেম অ্যান্ড গো অ্যান্ড টেল দ্যাট আমি আন্ডার প্রেশার, স্যার দিস ইজ আই এম কনভেড টু ইউ। এবং এই সরকারের নিচেই শুধুমাত্র ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন তো তত্ত্বাবধায়ক সরকারের সময় হয়েছে, বাকি সব ইলেকশন তো এই সরকার, যে এই সরকার ছিল এই সরকার সেট আপেই ইলেকশন হয়েছে। হ্যাঁ, উনি তো তখন সেক্রেটারি ছিলেন এবং অনেক লার্জেস্ট মিনিস্ট্রি সেক্রেটারি ছিলেন। সব লোকাল ইলেকশন যতগুলো হয়েছে হি হ্যাজ বিন ইনভলভড ইন ইট। ওনাকে জিজ্ঞেস করেন, আমরা যেখানে উই ট্রাইড, আমরা চেষ্টা করেছি, নারায়ণগঞ্জ বলেন, কুমিল্লা বলেন, আমরা চেষ্টা করেছি যে টু মেক ইলেকশন কমিশন ভিজিবল, দ্যাট উই কল দ্য শট। এবং এমন কথাও বলা হয়েছে যে যদি এরপরে ইলেকশন খারাপ হয় এটা দায় দায়িত্ব আমরা না, উই হ্যাভ টেকেন অল দ্য অ্যাকশন। তখনও তো এই সরকারই ছিল এবং উই গট ফুল ফ্লেজড কোঅপারেশন। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হয়েছে, সেটা হতে পারে, কিন্তু আমরা তাদেরকেও অন্তত খবর নিয়েছি যে why have you done it? তাহলে এখন আপনি ছিলেন, উনি বলছেন না, আমি শেষ করে দিই, সেটা যে আপনাকে আপনার অনেক সময় অনেক আপনি ইম্পোজ করতে পারেন না, কিন্তু ইউ হ্যাভ টু শো ভিজিবল দ্যাট আই এম হিয়ার। আপনার যদি এই কথা না শোনেন তাহলে আই ডোন্ট টেক রেসপন্সিবিলিটি, লেট ইট বি লাইক দিস।
আই উইল স্টপ, আমার এসে আমি এই 71টা বন্ধ করব, আমি এই 25টা বন্ধ করব, আমি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাই না হই আমি ইলেকশনগুলো হতে দেবো না। নোবডি ক্যান চ্যালেঞ্জ ইলেকশন কমিশন ইন দ্য কোর্ট, লেট মি টেল ইউ দিস। আমরা শেষ পর্যায়ে তাহলে বললেন উনি যে কথাটা বললেন এখন আসলে আপনার উনি বলছেন ঠিক মতো হয়েছে, তো এখন সরকারের কোন জায়গাতে সরকার যখন গত বছর তখন তো আমাদের এই সিটি কর্পোরেশন অনেকগুলো নির্বাচন হয়েছে এবং এইসব নির্বাচন নিয়ে কিন্তু খুব বড় ধরনের সমালোচনা, বড় ধরনের ব্যর্থ ঘটেনি। এবং তখন নির্বাচন কমিশন একটু ভিন্ন নির্বাচন কমিশন ছিল, সেটা তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন কমিশন গঠন করা হয়েছিল এবং তারা একটা মোশনের মধ্যে ছিলেন যে একটা ভালো নির্বাচন কিভাবে করতে হয় এবং এটা সম্ভব। আমি মনে করি এখনো সম্ভব যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে এবং সেই রাজনৈতিক সদিচ্ছার মধ্যে যারা সরকারে আছেন শাসক দলের সদিচ্ছা হলো বেশি ইম্পর্টেন্ট এবং অন্যান্য দলেরও সদিচ্ছা থাকতে হবে। আমরা কথায় কথায় নির্বাচন বয়কট, নির্বাচন থেকে সরে দাঁড়ানো, এগুলো কিন্তু নির্বাচন ব্যবস্থাকে দুর্বল করে, ওটা আমাদেরকে ভাবতে হবে। এটা সুযোগ সৃষ্টি করে দেয়, আমি যদি নির্বাচনে না থাকি তাহলে সুযোগ সৃষ্টি করে দেয় নির্বাচনে বাচ্চা না হয়। সুতরাং এই রাজনৈতিক দলে যারা আছেন তাদেরকে এটা বুঝতে হবে যে এই সমস্ত রাজনৈতিক দল আমাদের দেশের যা একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা চলছি, তো সুতরাং এখানে যে রাজনৈতিক দলগুলো আছে তারা মনে করে যে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মধ্য দিয়ে তারা ক্ষমতায় যাবেন। সুতরাং যখন নির্বাচন হবে সেই নির্বাচনে পার্টিসিপেট করাও কিন্তু একটা জরুরি কাজ এবং ওই পার্টিসিপেশনের মধ্যে দিয়েও আপনি প্রমাণ করতে পারবেন যে নির্বাচন ঠিকভাবে হচ্ছে না ঠিকভাবে হয়নি। আমি আবারও বলবো যে নির্বাচন কমিশনের কাছে লক্ষ লক্ষ বাহিনী দেওয়ার কোনো দরকার নেই, তাদের হাতে অস্ত্র দেওয়ারও কোনো দরকার নেই। নির্বাচন কমিশন যেভাবে গঠন করা হয়, নির্বাচন কমিশন ইটসেলফ তার সেই ইনহেরেন্ট পাওয়ার আছে। হাইকোর্টে অনেক সময় মোশন করে না, কি করে পত্রিকা একটা লেখা দেখে তো মোশন করে দেয়। তো হাইকোর্টে এটা ইনহেরেন্ট পাওয়ার যে সে ওখানে উকিল যদি রুল জারি করে দিতে পারে সরকারের উপর, নির্বাচন কমিশন এরকম অনেক কাজ করতে পারে এবং নির্বাচন কমিশনকে সেগুলো করতে হবে। আপনার টিএন সেশনের আগে ভারতের নির্বাচনের দিকে তাকান, কয়েকটা রাজ্যে তো নির্বাচন অবস্থা খুবই খারাপ ছিল, স্পেশালি বিহারে খুবই খারাপ কোনো জিনিসের মধ্যে এবং ওয়েস্ট বেঙ্গলও অনেক খারাপ ছিল। তো এই কতগুলো বেশ কিছু জায়গায় খুব খারাপ নির্বাচন ছিল, কিন্তু টিএন সেশন ওখানে প্রধান নির্বাচন কমিশনার হওয়ার পরে উনি কিন্তু একজন আমলা ছিলেন এবং উনি যখন এটা দায়িত্বে গেলেন, দায়িত্বে যখন গেলেন তখন কিন্তু উনি প্রমাণ করলেন যে নির্বাচন ব্যবস্থাটাকে সুন্দর করা যায়। আমাদের দেশে আমরা কোনো কিছু পেলাম না, এটা পেলাম না কেন, এটা আমার একটা বড় প্রশ্ন। এবং আমি তো মনে করি না যে ওনাদের মেরুদণ্ডটা কারো কাছে ওনারা বন্ধক দিয়ে নির্বাচন কমিশনের এই দায়িত্ব গ্রহণ করেছেন। নির্বাচন কমিশনে আছেন, নির্বাচন কমিশনের দায়িত্ব ঠিকভাবে পালন করাই ওনাদের প্রধান কাজ। আর যদি দায়িত্ব পালন না করতে পারেন উনি তো বলতেই পারেন যে ভাই আমি করতে পারছি না, আই এম কুইটিং। উনি শেষ একদম শেষ পর্যায়ে উনি যেটা বললেন যে আমি যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি দায়িত্ব পালন করবো, আমি যদি দায়িত্ব পালন করতে না পারি যদি আমি পারছি না অথবা আমি প্রভাবিত হচ্ছি বা আমাকে প্রভাব বিস্তার করার চেষ্টা করা হচ্ছে, সেক্ষেত্রে উনি উনার মতো করে বলতে পারেন, ভাবতে পারেন। শেষ কথাটা তাহলে কি? শেষ কথাটা হচ্ছে নির্বাচন কমিশন যদি তাকিয়ে থাকে কোনো দলের দিকে, কোনো সরকারের দিকে, কোনো ব্যক্তির দিকে, তাহলে দায়িত্ব পালন করতে পারবে না। উনি তো বলছেন উনি তো কোনো দিকে তাকাতেন না, কিন্তু যারা আছে উনি বলছেন আমি এখন যারা আছে এই সরকারে তাদের এখন যারা আছেন তাদের কার্যকলাপ প্রমাণ করছে যে তারা তাকিয়ে আছে কোনো দিকে তাকিয়ে থাকলে কিন্তু তারা দায়িত্ব পালন করতে পারবে না, অথবা কোনো দিকে তাকিয়ে নাই, সুতরাং বিষয়টা হচ্ছে দায়িত্ব পালন করতে হলে এটা তো একটা আপনার সাংবিধানিক বডি। আজকে নির্বাচন কমিশনার একজনকে সরকার ইচ্ছা করলে ইয়ে করতে পারবে না, বাতিল করতে পারবে। ইট ইজ এন ইনস্টিটিউশন। সেই জায়গাটা যদি সেরকম মনে না করা হয়, যদি তাকিয়ে থাকে কোনো দিকে, তাহলে কিন্তু আর ইলেকশন ভালো করতে পারবেন তারা। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা কি আজকে এই ইনস্টিটিউশনের প্রতি মানুষের কিন্তু আস্থা ক্রমশই কমছে এবং একদল লোক মনে করছে যে এটা ইলেকশনে আমাদের জিততে হলে এই ইনস্টিটিউশন লাগবে না। এই বিপদটা যে কি তা আগামীতে টের পাওয়া যাবে। আমি আবার বলছি, আমি অ্যাপিল করছি ইলেকশন কমিশনকে এই 71টা এই 25টা বন্ধ করেন। 4000টার মধ্যে এত বন্ধ করলে কোনো অসুবিধা হবে না, বন্ধ করেন, ইনভেস্টিগেশন করেন, ফাইন্ড আউট। এবং আমি এটুকু আমার বিশ্বাস যে ইভেন দ্য গভর্নমেন্ট উইল নট ইন্টারফেয়ার। আপনি যদি আপনার অ্যাকশনটা নেন তাহলে কোনো সরকারের পক্ষে আপনাকে ইন্টারফেয়ার করা এত সোজা না।
কারণ তখন যখনই আপনি অ্যাকশন নেবেন তখন কিন্তু ইউ আর পাবলিক। না, এটা তো সরকার পরিবর্তন হচ্ছে না শুধু। না 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 কাজে না, তো তারপরেও যদি একটা ভয় থাকে আর সরকার কি বলবে, It is a public কারণ আমরা দেখেছি তো, আমরা বিরাট ভাজনও তো আপনি হবেন, তাতেও অসুবিধা নেই। কিন্তু আমরা আশা করছি যে এবং এটা তাদের লাস্ট নির্বাচন। আই হোপ দ্যাট তাদের মতো ইনস্টিটিউশন, তারা এটা চিন্তা করতেই পারেন, সেভ দি নিজেদের অবস্থা। ইনস্টিটিউশন। আপনাকে ধন্যবাদ স্টুডিও আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি। পলিমাটির দেশ আমাদের বাংলাদেশ, মমতাময় মানুষ, স্নেহময় প্রকৃতি। কিন্তু অনেক সময় দৈবিক প্রকৃতি আঘাত হানে আমাদের নির্মাণে। ঘূর্ণিঝড়, ভূমিকম্পে আমরা হই ভীত, স্থাপনা হয় অরক্ষিত। তাই প্রয়োজন সুদৃঢ় ভিত্তি, চাই কার্যকর নির্মাণ সামগ্রী, চাই একটি শক্তিশালী স্টিল বার। শীতলপুর স্টিলের SASM আলট্রা স্ট্রং 500 TMT বার সবচাইতে শক্তিশালী এবং নিরাপদ স্টিল বার। এর হাই ডাক্টিলিটি আর ম্যাক্সিমাম বেন্ডাবিলিটি, উচ্চতাপ ও ভূমিকম্প সহনশীলতা যে কোনো দুর্যোগে নির্মাণকে রাখে সুরক্ষিত। আর এর অনন্য প্রপার্টি ব্যালেন্স এবং ওয়েল্ডেবিলিটি তৈরি করে সূক্ষ্ম আর মজবুত কাঠামো। SASM আলট্রা স্ট্রং 500 TMT বার, নিরাপদ স্থাপনা, সুদৃঢ় কাঠামো। বাজারের সেরা দরটি আপনার জন্যই। এক সপ্তাহে এই মাত্র পাওয়া খবর পাচ্ছেন মাত্র 5 টাকায়। রেজিস্ট্রেশন করুন, মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন স্টার স্পেস দিয়ে FM, লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে। আমি যে দল সাপোর্ট করি ওই দল তো হারে। এটা তো বাংলাদেশকে জিতানোর ট্যাকটিক্স। আবারও মাঠে নামছে বাংলাদেশ, মাঠের বাইরে রেডি হচ্ছে আমরাও, জ্বলে ওঠা অদম্য শক্তিতে। রবি, এই যে বের হচ্ছি, ঘর যেন এলোমেলো না হয়। বিস্কিট, মামুনি পিৎজা, ও মিস্টার নুডল, এই নাও তোমাদের মিস্টার নুডল। আম্মু, আমাদের মিস্টার নুডলস। মিস্টার নুডলসের চিকেন ও মশলা ফ্লেভারের স্বাদ